নদীমাতৃক বাংলার হৃদয়, যেখানে গঙ্গা ও জলঙ্গি মিলেছে এক পবিত্র সঙ্গমে, সেখানেই জন্ম নিয়েছিলেন ভক্তি আন্দোলনের মহাগুরু শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই নবদ্বীপ ও মায়াপুরে, যেখানে ইতিহাস, ভক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য এক হয়ে গেছে। মহাপ্রভুর লীলাভূমি নবদ্বীপের সরু গলি, গঙ্গার পার আর মহিমাময় মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। প্রতিটি পদক্ষেপেই যেন ভক্তির সাগরে মন ডুব দেয়। সঙ্গে এখানে তোমাদের দর্শন করাবো সবচেয়ে বড় মহাপ্রভুর বিগ্রহ। তবে চলো ভিডিওটা শুরু করা যাক, এবং অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো নবদ্বীপ ও মায়াপুরে তোমরা কোথায় কোথায় ঘুরবে এবং একদিনে কিভাবে নবদ্বীপ ও মায়াপুর ঘুরে কলকাতা ফিরে যাওয়া সম্ভব। তো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, অনেক ইনফরমেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু রয়েছে মহাপ্রভুর সবচেয়ে বড় বিগ্রহ। তো চলো ভিডিওটা শুরু করছি, আর এখানে কত কম খরচায় আমরা আজকে ঘুরছি সেই তথ্য কিন্তু তোমরা আজ পেয়ে যাবে। তো অবশ্যই প্লিজ লাইক আর শেয়ার করে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। এখন এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। তো এখান থেকে এখন আমাদের ট্রেন সকাল 7টার সময় ট্রেন রয়েছে। হাওড়া থেকে নবদ্বীপ যাওয়ার জন্য সকালবেলা ডাইরেক্ট ট্রেন আছে দুটি, হাওড়া কাটোয়া লোকাল সকাল 5:30 এবং পরেরটি সকাল 8টা। এরপর যে ট্রেনগুলো আছে সেগুলো ধরে একদিনে ভ্রমণ করা কিন্তু সম্ভব নয়। এছাড়া আছে শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল, যেটি ছাড়ে শিয়ালদা থেকে সকাল 8টায়। তবে আমরা কিন্তু নবদ্বীপে নামবো না, আমরা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশন, যেখান থেকে গেলে নবদ্বীপ ভ্রমণ একটু সহজ এবং স্বল্প খরচায় হয়ে যাবে। আমরা এখন বিষ্ণুপ্রিয়া থেকে ধরে নিলাম টোটো। তো আগেরবার এসেছিলাম নবদ্বীপ থেকে, কিন্তু এবার বিষ্ণুপ্রিয়া থেকে আমাদের যাত্রাটা শুরু করছি। এখান থেকে আমরা ঘুরে দেখব নবদ্বীপের সমস্ত মন্দির আর কি কি স্থান উল্লেখযোগ্য আছে তা আমাদের এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। শ্যামকে যখন পড়বে মনে, আমরা এখন রয়েছি আমাদের প্রথম গন্তব্য বিষ্ণুপ্রিয়া মন্দির। তো এই বিষ্ণুপ্রিয়া মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, এখানে কি দেখার আছে। এটি হলো মা বিষ্ণুপ্রিয়ার মন্দির। এই মন্দিরটি এক বিশেষ কারণে প্রসিদ্ধ। এখানে পূজিত হন মা বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি ছিলেন মহাপ্রভুর পত্নী। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর মা বিষ্ণুপ্রিয়া জীবনের প্রতিটি দিন ভগবানের নামে তুলি চালিয়ে ভাত তৈরি করতেন এবং সেই ভাত ভগবানকে নিবেদন করতেন। মন্দিরের ভেতর দেখা যায় মহাপ্রভুর পদচিহ্ন এবং মা বিষ্ণুপ্রিয়ার প্রতিমা। এখানে এক অনন্য শান্তি অনুভব করা যায়, যেন সময় থমকে গেছে। অদ্ভুত এক নীরবতা আর নিস্তব্ধতা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। প্রতিদিন ভোরবেলায় এখানে মঙ্গল আরতি হয়, আর দোল পূর্ণিমার সময় হয় বিশেষ পুজো। অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসে সেই সময় এই পবিত্র দর্শনের জন্যে। এই মন্দিরের ইতিহাস প্রায় কয়েক শতাব্দী পুরনো। শ্রীপাদ বীরচন্দ্র মহাপ্রভুর সময় থেকেই এই স্থান গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চলো এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। পরে কি মন্দির আছে দেখা যাক। আমরা এখন চলে এসেছি নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়ামা মন্দিরে, যেটি পোড়ামাতলা মন্দির নামেও বিখ্যাত। একটা গাছের মধ্যে স্থাপিত আধ্যাত্মিক ও একমাত্র মায়ের মন্দির এটি। স্থানীয় লোকমুখে শোনা যায় একটি শিবলিঙ্গ এবং মা কালীর মূর্তি গাছের গোড়ায় নিজস্বভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা থেকে পোড়া বা পোড়ামাতা নামের উৎপত্তি। এটি নবদ্বীপের গ্রাম্য পুজোর একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজও হাজার হাজার ভক্তগণ এখানে প্রতিদিন আসে মায়ের আরাধনা এবং পুজো করে। এই জায়গার বিশুদ্ধতা আর গাছের সাথে মিশে থাকা মূর্তির সংযোগ এক ধরনের আধ্যাত্মিক মিশ্র অনুমতি দেয়। এখানে ডালা 20 টাকা থেকে শুরু, তোমরা যেমন খুশি এখানে ডালা নিতে পারো। আমরা এখানে পুজো দিয়েছি, এই স্থান খুব ভালো লেগেছে আমাদের। প্রচুর ভক্তগণদের সমাগম আজ এই মন্দিরে আমি দেখতে পেয়েছি। এখানে কিন্তু একটা বলি দেওয়ার স্থানও রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পাঠা বলি দেওয়ার রীতিও এই মন্দিরে রয়েছে।
এই মন্দিরের মধ্যে ধাক্কাধাক্কি সব কিছু সামলেও মায়ের দর্শন কিন্তু তোমরা সামনে থেকে করতে পারবে, আর সেটাই সবচেয়ে বেশি পরম তৃপ্তি দেবে তোমাদেরকে। আমি এখন চলে এসেছি নদিয়ার নবদ্বীপের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি দর্শন করতে। নবদ্বীপ শুধু একটা কিন্তু শহর নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির হৃদয়স্থান। আমি এখন এই মুহূর্তে রয়েছি শ্রী মহাপ্রভুর জন্মস্থান। এটা কিন্তু নবদ্বীপে, এখানেই মানা হয় কিন্তু জন্মস্থান। এই নিয়ে কিন্তু বিশাল বিতর্ক আছে, কেউ বলে মায়াপুরে জন্মস্থান ছিল, কেউ বলে নবদ্বীপে। কিন্তু এখানকার স্থানীয় লোকদের কাছে জানা যায় যে নবদ্বীপেই কিন্তু এই স্থানেই কিন্তু নিমাই মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। এখানেই সে কিন্তু নিম গাছটা রয়েছে, যেই নিম গাছটাতে সবাই তার মানুষ কামনার জন্য কিন্তু এখানে বেঁধে দিয়ে যায়। আর এছাড়া সচী মাতারও কিন্তু একটা মন্দির আছে, তো চলো দেখে নাও। এই স্থানেই 1446 সালের দোল পূর্ণিমায় জন্ম নেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে হরিনাম প্রচার করেছিলেন। শ্রী চৈতন্য জন্মভূমি মন্দিরে ঢুকলেই অনুভব করবে এক অপূর্ব আধ্যাত্মিক শান্তি। এখানে মহাপ্রভুর জন্মকক্ষের প্রতিলিপি, তার জীবনচিত্র এবং ভক্তদের জন্য প্রার্থনা স্থান রয়েছে। ভক্তরা বিশ্বাস করে এই স্থান চিরপবিত্র, কারণ এখানেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম আলোকিত হন পৃথিবীতে। মন্দির প্রাঙ্গণে মহাপ্রভুর শৈশব জীবনের নানান ঘটনার ছবি ও মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিদিন এখানে আরতি ও ভোগ নিবেদন করা হয়, আর বিশেষ করে দোল পূর্ণিমার সময় হয় এখানে বিশাল মেলা। তখন সারা ভারত থেকে ভক্তরা এখানে ভিড় জমায়। এই মন্দিরে একটি সুন্দর মহাদেবের বিগ্রহ আছে, সঙ্গে মা দুর্গার একটি বাঁধানো ছবি। নিচে আছে একটি খুব সুন্দর শিবলিঙ্গ। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং তুলসীর মালা, বিভিন্ন জিনিস কিন্তু এখানে তোমরা কিনতে পারবে। মহাপ্রভুর জন্মস্থান এই জায়গায় কিন্তু প্রচুর হনুমান আছে, তাই বাচ্চাদের কিন্তু সাবধানে রাখবে। মোবাইল তোমরা সাবধানে ব্যবহার করো, কারণ যখন তখন টান মেরে হনুমান কিন্তু নিয়ে যায়। এই মন্দিরে তাই দেওয়াল লেখাই আছে হনুমান হইতে সাবধান। এই মঠের শেষের দিকে রয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং কালীয়নাগের মাথায় নৃত্যরত একটি বিগ্রহ। এর ঠিক পাশেই রয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি হয়েছিলেন তার একটা বিগ্রহ। এরপর পাশে পড়ল একটি ছোট্ট মন্দির, যেখানে বিরাজমান গৌরাঙ্গ মহাপ্রভু। শান্ত নিরিবিলি একটা মন্দির, ভক্তগণের বিশাল সমাগম এখানে কিন্তু দেখা যায় না। শ্রী শ্রী বলদেবজির মন্দির পাবে তোমরা এখানে, কিন্তু এখানে গেট বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দর্শন করতে হলো বলদেবজিকে। আর জুম করে চেষ্টা করলাম তোমাদেরও দর্শন করাবার জন্য। এখানে বলদেবজির বিগ্রহ খুবই সুন্দর। শান্ত নদিয়া জেলায় অবস্থিত এক অনন্য সৌন্দর্য স্থান এই সোনার গৌরাঙ্গ মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থান ভক্তি ও ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। প্রবেশ করতেই এখানে অনুভব করবে এক অদ্ভুত শান্তি। দূর থেকে ভেসে আসা কীর্তনের সুর, ধূপের গন্ধ আর ভক্তদের কোলাহল সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি তোমাদের দেবে। এখানকার মূল আকর্ষণ রূপোর সিংহাসনে সোনা দিয়ে তৈরি সোনালী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। ভক্তরা এখানে এসে প্রার্থনা করে, কীর্তনকে মহাপ্রভুর মহিমা স্মরণ করে। কথিত আছে এই মন্দিরে নির্মিত হয়েছিল মহাপ্রভুর ভক্তদের উদ্যোগে তার আধ্যাত্মিক জীবন ও শিক্ষা চিরকাল ধরে রাখার জন্যে। মন্দিরের সোনালী সাজসজ্জা মহাপ্রভুর গৌরবের প্রতীক। কলিযুগে জগাই মাতাইকে উদ্ধার করেছিলেন স্বয়ং মহাপ্রভু। বলা হয় তাকে ত্রেতা যুগে রাবণ ও বিভীষণ, দ্বাপর যুগে কংস কেশী এবং কলিযুগে জগাই মাতাই। তাদেরকে পুনরুদ্ধারের কাজ করেছিলেন স্বয়ং মহাপ্রভু, যিনি ছিলেন নারায়ণের অবতার। এখানে সেই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। এই মন্দির তোমরা নবদ্বীপে আসলে অবশ্যই একবার দর্শন করে যেও।
নবদ্বীপ শহরের শান্তিপূর্ণ পরিবেশের মাঝে অবস্থিত এই রাধারমণজি মন্দির শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মিলনের প্রতীক রাধারমণজি। এই মন্দির কিন্তু শুধু একটি উপাসনা স্থল নয়, এটি একটি আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। রাধারমণজি হচ্ছেন এমন এক বিগ্রহ যার মধ্যে রাধা ও কৃষ্ণ উভয়েরই একত্র অভিব্যক্তি আছে। এই রূপ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন গোপাল ভট্ট স্বামীজি, যিনি ছিলেন বৃন্দাবনের 6 গোস্বামীর একজন। যদিও মূল রাধারমণের বিগ্রহ এখনও বৃন্দাবনে বিরাজমান। নবদ্বীপের এই মন্দির সেই ঐতিহ্যকে পরম ভক্তি ভরে বহন করে চলেছে। প্রতিদিন ভোরে এখানে শুরু হয় মঙ্গলারতি, সঙ্গীত, ধূপ, দীপ এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে রাধারমণজির পুজো। এই সময় মন্দির যেন এক অন্য জগতে পরিণত হয়, এক নির্বিচার প্রেম ও ভক্তির জগতে। নবদ্বীপ এলে অন্তত একবার এই রাধারমণজির মন্দিরে তোমরা অবশ্যই এসো। একবার চোখ মেললেই দেখবে তোমার হৃদয় ভরে উঠেছে শান্তি, প্রেম আর ভক্তিতে। এখানে আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম, এর জন্যে কোনো কিন্তু মূল্য আমাদের দিতে হয়নি। আমরা এখন গুহা দিয়ে প্রবেশ করছি নরহরি ধামের ভেতর। এই নরহরি ধাম আমাদের নবদ্বীপ ভ্রমণের মধ্যে একটা আলাদা মাত্রা দেয়। এখানেই আছে মহাপ্রভুর সবচেয়ে বড় বিগ্রহ। এই উদ্যানের মধ্যে মহাপ্রভু শ্রীকৃষ্ণের সকল বিগ্রহ ইতিহাস বিজড়িত। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি নরসিংহ আশ্রম। তো এই আশ্রমের ভিতর তোমাদের কিন্তু বেশ সময় লাগবে, তার জন্য তোমরা চেষ্টা করবে এই আশ্রমটা সবার লাস্টে দর্শন করাবার জন্য। আর এখানে কিন্তু ঠিক দেখছি পুরীর যে গুপ্ত বৃন্দাবন সেই টাইপেরই কিন্তু এখানে রয়েছে। স্থানে কিন্তু মহাপ্রভু এবং কিন্তু নারায়ণের বিভিন্ন অবতারের ছবি কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি যেটা আকর্ষণ সেটা কিন্তু হলো সবচেয়ে বড় মহাপ্রভুর মূর্তি তোমরা এখানে আসলে দেখতে পেয়ে যাবে। এই উদ্যানের মধ্যে মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের সকল বিগ্রহ ইতিহাস বিজড়িত এবং মুগ্ধ করে আমাদের সকলকে। পার্কের ভেতর অনেকটা জায়গা নিয়ে এই স্থানটি গড়ে উঠেছে। এই স্থানটা তোমাদের কিন্তু ঘুরে দেখতে বেশ কিছু সময় লাগবে, তার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে এই স্থানটাকে সবার লাস্টে রাখবার জন্য, কারণ অনেক কিছু কিন্তু এই পার্কের মধ্যে তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। নবদ্বীপে একসময় কৃষ্ণ নামে কীর্তন করে বাংলার সুলতানকে মাথা নত করিয়েছিলেন মহাপ্রভু তার বিখ্যাত ভক্তি আন্দোলনের মাধ্যমে। এখানে মহাপ্রভু গৌরাঙ্গ, তার ভ্রাতা নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্যের সহযোগে কীর্তনের অপরূপ দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে বজরংবলী ও মহাপ্রভুর বিভিন্ন লীলা বিগ্রহ মাধ্যমে তুলে ধরা হয়েছে। জঙ্গলের পশুরাও কৃষ্ণ নামে মোহিত হয়ে মহাপ্রভুর কীর্তন শোনার সেই দৃশ্য। এখানে সামনে আছে একটি ছোট্ট পুকুর মতন, বেশ সাজানো গোছানো এই জায়গা। একটু এগুলোই পড়বে সামনে মিউজিয়ামের মতন, যেখানে আছে ভগবান নারায়ণের খুব সুন্দর সুন্দর নানান অবতারের বিগ্রহ। প্রতিটি জায়গায় তাই এই স্থানে আলাদা মাত্রা এনে দেয়। ভগবান নারায়ণের বিগ্রহ, জগন্নাথ দেবের বিগ্রহ, বৃন্দাবনের সখীদের সাথে মধুর বাঁশির সুরে লীলা তুলে ধরা হয়েছে এখানে। এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে লাড্ডু গোপালের বিগ্রহ। এখানে দোলনা দেওয়া যায় গোপালকে। আর এর ঠিক পাশেই আছে নরহরি অবতারের একটি বিগ্রহ, যেখানে ভক্ত প্রহ্লাদকে বাঁচাবার জন্যে ভগবান নারায়ণ আধা মানুষ ও আধা সিংহ রূপ নিয়ে তাকে রক্ষা করেছিলেন। মহাপ্রভুর এই বিশাল বিগ্রহ তোমাদের কাছ থেকে দেখতে আরো বেশি ভালো লাগবে। নবদ্বীপ ভ্রমণ আমাদের এবার শেষ। এবার আমরা যাব মায়াপুর ইস্কন মন্দির। তাই এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখান থেকে জনপ্রতি 5 টাকা মূল্যে টিকিট কেটে নিলাম মায়াপুর যাওয়ার জন্যে। ছাদ খোলা, বিরাট লঞ্চ, বাইক নিয়েও এখানে উঠে পড়া যায়। এর জন্য আরও 10 টাকার টিকিট করতে হবে, অর্থাৎ দুজনের ভাড়া। এইখান থেকে দেখা যায় মায়াপুরের ইস্কনের চূড়া।
ক্যামেরা জুম করলে আরও ভালোভাবে দেখা যায় মায়াপুরে চন্দ্রোদয় মন্দির অথবা ইস্কন মন্দিরের চূড়া। নবদ্বীপ থেকে মায়াপুরের এই যাত্রাপথ বড়ই মনোরম। এখানে আছে গঙ্গা ও জলঙ্গি নদীর মোহনা। গঙ্গার জল ঘোলা আর জলঙ্গির জল কালো। মায়াপুর জলঙ্গি নদীর পাড়ে আর নবদ্বীপ গঙ্গার পাড়ে অবস্থিত। এই দৃশ্য কিন্তু খুবই মনোরম। দুটি নদীর এই মিলনস্থল মুগ্ধ করবে তোমাদের প্রতিনিয়ত। মায়াপুর ঘাট থেকে নামার পর কিন্তু এখানে প্রচুর লজ রয়েছে। এখানেও কিন্তু অনেক মানুষ থাকে এবং হোটেল আগে থেকে কিন্তু বুকিং না করলেও এখানে এসেও বুকিং করা যেতে পারে। মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির তোমরা হেঁটেও যেতে পারো অথবা 10 টাকা টোটো ভাড়ায় যেতে পারো। আমি গরমের জন্য টোটো করেই গেছিলাম। তো আমাদের কিন্তু টোটো ভাড়া নিল 250 টাকা। তো তোমরা যখন নবদ্বীপে আসবে, নবদ্বীপের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা 500 টাকা থেকে কিন্তু তোমাদের বার্গেনিং শুরু করবে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। আর তোমরা যদি বিষ্ণুপ্রিয়াতে নামো, বিষ্ণুপ্রিয়াতে নামলে কিন্তু অনেক কম, সেখান থেকে 400 টাকা থেকে বার্গেনিং শুরু হয়। তো আমরা লাস্টে 250 টাকাতে 10টা মন্দির ভ্রমণ করলাম, সাথে মায়াপুর ঘাটে আমাদের ছেড়ে দিয়ে গেল। সেখান থেকে আমরা মায়াপুর মন্দির এবার দর্শন করতে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বিষ্ণুপ্রিয়া স্টেশনে কিন্তু তোমরা নামবে। ইস্কন মন্দির, এখানে দরজায় পা রাখতেই কানে ভেসে আসে হরে কৃষ্ণ মহামন্ত্রের সুর, যা এসেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ভক্তদের কণ্ঠে। শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, এই ইস্কন মন্দির শুধু একটি স্থাপনা নয়, বরং সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়কে এক সূত্রে বাঁধা এক যেন আন্দোলন। পুকুরের সামনে থেকে এই মন্দিরের দৃশ্য দেখতে দারুণ লাগবে তোমাদের। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের কাজ কিন্তু এখনও হয়নি। আমি আজ থেকে 18 বছর আগে এখানে এসেছিলাম, তখন অনেকটা কাজ হয়নি, খালি উপরটুকু হয়েছিল। এখন বেশ কিছু সামনের দিকের কাজ কিন্তু হয়েছে, কিন্তু প্রচুর কাজ এখনও বাকি। তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকটা কিন্তু পুরোটাই বাকি। তো মোটামুটি আমার দেখে যতদূর মনে হচ্ছে এখনও 5 থেকে 6 বছর তো আরামসে লেগে যাবে। তো তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে যেটা দেখো সেটা কিন্তু সামনের পোর্শনটাই দেখো, পেছনটা কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে। তো আমি এখন রয়েছে এই পার্কের সামনে, যে পার্কের পেছনটাতে একসময় পুরোটা কমপ্লিট হবে। তো অনেকটা দিন কিন্তু এখনও লাগবে। মায়াপুর মন্দিরের অন্তরে বহু দোকানপাট রয়েছে এখানে, যেখানে ভগবানের মালা, জামা কাপড়, ব্যাগ সহ বহু জিনিস এখানে পাওয়া যায়। মায়াপুর আসলে তাই এই স্থান থেকে তোমরা স্মৃতির জন্য কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারো। ইস্কন মন্দির, যাকে বলা হয় টেম্পল অব দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, তার বিশাল গম্বুজ, আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকভাবে এক অপূর্ব মেলবন্ধন এটি। এই মন্দির সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির। এই মন্দির সম্পন্ন হতে এখনো অনেক দিন লাগবে। প্রচুর কাজ এই মন্দিরে এখনো বাকি আছে। বেশ কিছু অংশ এখনো নতুন করে গড়ে তোলা হচ্ছে। মায়াপুর ইস্কনে থাকবার কিন্তু সুব্যবস্থা আছে। তোমরা এখানে এসে থাকবার জন্যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে 200 টাকা থেকে শুরু করে 4400 টাকা অবধি রুম আছে। 7 দিন আগে থেকে বুক করে নিতে হবে তোমাদের রুম। তবে কিন্তু সস্তার রুমগুলোয় কমন বাথরুম ব্যবহার করতে হবে তোমাদের। এছাড়া সস্তায় থাকবার জন্যে নবদ্বীপে তোমরা থাকতে পারো। 500 থেকে 600 টাকা হোটেল ভাড়া পড়বে। যেহেতু মন্দির বেশিরভাগই নবদ্বীপে রয়েছে, তাই নবদ্বীপ থাকলেই তোমাদের বেশি ভালো হবে। তোমরা আশা করি দেখতে পারলে মন্দিরে অনেক কাজ এখনো বাকি আছে। তাই যারা বলছে মন্দির কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু মিথ্যে কথা। শুধু উপরের চূড়ায় নীল পাথর বসানো হয়েছে কয়েকটা জায়গায়। মন্দিরে প্রবেশ করতে 50 টাকা লাগে জন প্রতি মূল্য। ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নয়।
তাই তোমাদের দেখাতে পারলাম। তোমরা যারা বাইরে খাবে তাদের জন্য বলবো, আমরা গোবিন্দ থেকে খেয়ে নিয়েছিলাম দই বড়া। একটু ভুল হলো, আমি এখন যা দেখছি এই মন্দিরে কিন্তু হতে অনেক বাকি আছে। এখন কিন্তু দেখে যা মনে হচ্ছে 15 থেকে 20 বছর কিন্তু লেগে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও অনেকটা স্ট্রাকচার কিন্তু বাকি আছে, যেমন দেখছো নতুন করে একটা স্ট্রাকচার তৈরিও হচ্ছে। এবার তোমাদের জানাই নবদ্বীপ ভ্রমণে আমাদের মোট কত খরচা হলো। আমাদের কিন্তু ট্রেনের টিকিট লাগলো 25 টাকা করে। তো 25 টাকা টিকিটে আমরা নামলাম বিষ্ণুপ্রিয়া, আর সেখান থেকে কিন্তু আমরা টোটো ভাড়া করে নিলাম। টোটো চেয়েছিল 400 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে সেটাকে 250 টাকা করলাম। 250 টাকা যদি আমি আর প্রিয়ার মধ্যে ভাগ করে নিই তাহলে কিন্তু হয় 125 টাকা। তো 125 আর 50 175 টাকায় কিন্তু আমরা আজকে পুরোটা ঘুরলাম। আর হ্যাঁ, অবশ্যই 400-500 টাকা প্রচুর টাকা কিন্তু তোমাদের বলবে, আর তাতে কি হয়েছে, তুমি তো বাঙালি, বার্গেনিং তো তুমিও করতে পারবে। তো সেরকম বার্গেনিং করে অবশ্যই সেটা 250 টাকায় নামবে। তবে হ্যাঁ, সিজনে কিন্তু 250 টাকা নামবে না। সিজনে কিন্তু ওরা 300 এর থেকে কিছু নামতে চায় না, কিন্তু অবশ্যই 300-র উপর কিন্তু কখনোই দেবে না, কারণ তার উপর মানে এক্সট্রা চাইছে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে নামার পর কিন্তু তোমাদের সামনেই পড়বে টোটো স্ট্যান্ড। এখানে কিন্তু প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে এদিকে এবং এদিকে, কিন্তু এখানে একটু তোমাদের বার্গেনিং করে নিতে হবে, যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি। তোমাদের বলেছি যে এখানে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে, আর তোমরা যদি বিষ্ণুপ্রিয়া নামো তাহলে কিন্তু বার্গেনিং করতে হবে না। আমরা কিন্তু এখন ট্রেন ধরছি নবদ্বীপ ধাম থেকে। আমরা কিন্তু চলে এসেছিলাম সকাল 8টার হাওড়ার লোকাল ধরে। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে 10টার সময় কিন্তু পৌঁছেছিলাম বিষ্ণুপ্রিয়াতে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 10টা এসে 3:30টার সময় কিন্তু আমরা ট্রেন ধরে আবার ব্যাক করছি। তো আশা করি কিন্তু তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। মায়াপুরের ব্যাপারে যাবতীয় তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে দিলাম, সঙ্গে নবদ্বীপ কীভাবে একদিনে ভ্রমণ করবে তার যাবতীয় তথ্য কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দিয়েছি। তো আশা করি ভিডিওটা প্লিজ তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো গন্তব্যে আবার তোমাদের সাথে দেখা হবে।